পারে, কিন্তু কারো কারো ফ্রিজে দেখবেন এই কুলিং ফ্যানটি ব্যবহার করা হয়। তো ফ্রিজের নর্মাল অংশে সমানভাবে ঠান্ডা পৌঁছে দেওয়ার জন্যে এই কুলিং ফ্যানটি ব্যবহার করা হয়। তো যাদের নর্মাল অংশে প্রচুর পরিমাণে বরফ জমে, আপনাদের অবজেকশন এটি, তো যাদের ফ্রিজে নর্মাল অংশে প্রচুর পরিমাণে বরফ জমতেছে, তাদের ফ্রিজে যদি এই কুলিং ফ্যানটি থেকে থাকে, তাহলে তাদের জন্য আমার পরামর্শ থাকবে সর্বপ্রথম আপনারা এই কুলিং ফ্যানটি চেক করবেন। আর কুলিং ফ্যানটি কীভাবে চেক করবেন সেটিও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই কুলিং ফ্যানটি আপনার ফ্রিজ যতক্ষণ চলবে বা ফ্রিজের পেছনে যে কম্প্রেসরটি আছে এই কম্প্রেসরটি যতক্ষণ চলবে এই কুলিং ফ্যানটি ততক্ষণ চলবে, এবং আপনার ফ্রিজের কম্প্রেসর বা ফ্রিজটি যখন বন্ধ হয়ে যাবে এই কুলিং ফ্যানটিও বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, তো আপনারা এখন থেকে চেক করবেন যে আপনাদের ফ্রিজের নর্মাল অংশের দরজা খোলার পরে যদি এই কুলিং ফ্যানটি চলে, তাহলে বুঝবেন যে এই কুলিং ফ্যানে সমস্যা আছে, যার কারণে আপনার ফ্রিজের নর্মাল অংশে প্রচুর পরিমাণে বরফ জমে। এই কুলিং ফ্যানটির ইলেকট্রিক্যাল কানেকশনে কোনো ত্রুটি থাকলে সেটি আপনারা মেরামত করবেন। আর যদি ইলেকট্রিক্যাল কানেকশনের প্রবলেম না থেকে কুলিং ফ্যানটি নষ্ট হয়ে থাকে, তাহলে এই কুলিং ফ্যানটি পরিবর্তন করবেন, তাহলেই আপনাদের ফ্রিজের নর্মাল অংশে আর বরফ জমবে না, অতিরিক্ত বরফ জমবে না। তো এটি ছিল 1 নাম্বার কারণ। এখন আমরা চলে যাব 2 নাম্বার কারণে। 2 নাম্বার কারণ হলো ফ্রিজের থার্মোস্ট্যাট। আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটি হলো, এই যন্ত্রটির নাম হলো থার্মোস্ট্যাট। তো এই ফ্রিজটি কি দেখাচ্ছি আপনাদের, এই ফ্রিজে উপরে লাগানো আছে এই যন্ত্রটি, কিন্তু আপনাদের ফ্রিজে এই থার্মোস্ট্যাট বা এই যন্ত্রটি ফ্রিজের দেয়ালে বা সাইডে লাগানো থাকতে পারে। তো এই যন্ত্রটির মাধ্যমে সাধারণত আপনারা ঠান্ডা বাড়িয়ে বা কমিয়ে থাকেন। আপনারা এখন থেকে একটা জিনিস খেয়াল করবেন যে আপনারা দেখবেন যে আপনাদের ফ্রিজটা কিন্তু সারা দিন রাত 24 ঘন্টা চলে না। নির্দিষ্ট একটা টাইম পর পর আপনার ফ্রিজটা বন্ধ হয় এবং চালু হয়। ধরেন যে 1 ঘন্টার মধ্যে আপনার ফ্রিজটা অটোমেটিক 30 মিনিট চলার পরে অটোমেটিক বন্ধ হয়ে যায়, আবার 30 মিনিট পরে অটোমেটিক আবার চালু হয়। সেটা তো যাই হোক, একটা নির্দিষ্ট টাইম পর পর আপনার ফ্রিজটা কিন্তু অটোমেটিক চালু হয়, আবার অটোমেটিক বন্ধ হয়। তো এই যে অটোমেটিক চালু এবং বন্ধ হচ্ছে, এই যন্ত্রটি বা এই থার্মোস্ট্যাটটি নির্দিষ্ট সময় পর পর আপনার ফ্রিজটাকে বন্ধ করতেছে এবং চালু করতেছে। তো এই যে নির্দিষ্ট একটি সময় পর পর এটি বন্ধ করতেছে এবং চালু করতেছে, তো এটি হলো সিস্টেম দেওয়া। এই থার্মোস্ট্যাটের ভেতরে যন্ত্রাংশগুলোই এমনভাবে তৈরি করা যে নির্দিষ্ট সময় পর পর যাতে আপনার ফ্রিজটাকে বন্ধ করতে পারে এবং চালু করতে পারে। যদি আপনার এই থার্মোস্ট্যাটের ভেতরে যে আরও যন্ত্রগুলো আছে সেই যন্ত্রগুলো যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু আপনার ফ্রিজটা ঠিকই চলবে, কিন্তু আপনার নির্দিষ্ট সময় পর পর অটোমেটিক আর আপনার সেই ফ্রিজের পেছনে যে কম্প্রেসরটি আছে, এই মোটরটি আছে, এই মোটরটিকে আর বন্ধ করতে পারবে না। আর এই যন্ত্রটি যদি এই মোটরটিকে বন্ধ না করতে পারে, তাহলে আপনার ফ্রিজের পেছনে যে কম্প্রেসরটা দিন রাত 24 ঘন্টায় চলতে থাকবে। আর এই কম্প্রেসরটা যদি বা একটা ফ্রিজ যদি দিন রাত 24 ঘন্টায় চলে, তাহলে প্রচুর পরিমাণে ঠান্ডা হয়ে যাবে এবং ফ্রিজের নর্মাল অংশে এবং ডিপ অংশে প্রচুর পরিমাণে বরফ জমবে। এই বরফ জমার কারণে আপনার ভেতরে যে খাদ্যদ্রব্য বা খাবারগুলো রাখবেন সেগুলো আপনাদের টেনেও বের করতে পারবেন না। তাই যাদের ফ্রিজের নর্মাল অংশে এবং ডিপ অংশে প্রচুর পরিমাণে বরফ জমতেছে, তারা এই থার্মোস্ট্যাটটি চেক করবেন। ভালো একটি টেকনিশিয়ান ডেকে এই থার্মোস্ট্যাটটি চেক করবেন। যদি এই থার্মোস্ট্যাটটির ভেতরের মেকানিজমটা নষ্ট হয়ে যায়, তাহলে এই থার্মোস্ট্যাটটি পরিবর্তন করলেই আপনার ফ্রিজের ডিপ অংশে এবং নর্মাল অংশে আর অতিরিক্ত বরফ জমবে না। তো আমরা এখন 3 নাম্বার কারণে চলে যাব। 3 নাম্বার কারণটি আপনারা নিজেরা বুঝতে পারবেন না। আপনারা দেখুন, এটি হলো যে সাদা অংশটি দেখা যাচ্ছে, এই সাদা অংশটি কিন্তু এটাকে বলা হয় লাইনার। তো এই সাদা অংশের ভেতর পাশে, এটি বাইরে থেকে আপনারা দেখতে পাবেন না, এই ভেতর অংশে এক ধরনের পাইপ থাকে, যে পাইপের মাধ্যমে ভেতর দিয়ে আপনার গ্যাস চলাচল করে। তো পেছনে যে কম্প্রেসরটি আছে ফ্রিজের পেছনে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে কম্প্রেসরটি দেওয়া আছে, এই কম্প্রেসরের এই সাইড দিয়ে দেখুন এক ধরনের পাইপ চলে গেছে। এই পাইপ কিন্তু ফ্রিজের ভেতরেও আছে, যা বাইরে থেকে দেখা যায় না। আর এই কম্প্রেসরে এক ধরনের তেল ব্যবহার করা হয়। এই কম্প্রেসরের নিচে এক ধরনের তেল আছে। কোনো কারণে যদি এই তেলটি গ্যাসের সাথে মিলে আপনার সেই পাইপের ভেতরে চলে যায়, এই যে পাইপগুলো চলে গেল ভেতর দিয়ে, এই পাইপ এর ভিতরে যদি চলে যায়, তাহলে এক জায়গায় গিয়ে বা বিভিন্ন জায়গায় পাইপের বিভিন্ন জায়গায় এই তেলগুলো গিয়ে গ্যাস প্রবাহে, গ্যাস যে চলাচল করে সেই চলাচলে বাধা দিবে। তো যদি গ্যাস চলাচলে বাধা দেয়, তাহলে যেখানে বাধা পাবে সেখানেই প্রচুর পরিমাণে বরফ জমবে। তো একটা জিনিস খেয়াল করবেন যে আপনাদের ফ্রিজের সব জায়গায় কিন্তু সমান সমান বরফ জমে না, এক এক জায়গায় বেশি, আবার এক এক জায়গায় কম বরফ জমতেছে।
যদি এইরকম হয়ে থাকে তাহলে বুঝবেন যে এই কম্প্রেসরে থাকা যে তেলগুলো আছে সেগুলো আপনাদের ইভাপোরেটর পাইপ যেটিকে বলা হয়, এই ফ্রিজের ভেতরে এই পাইপের ভেতরে ইভাপোরেটর পাইপের ভেতরে তেল উঠে যাওয়ার কারণে আপনাদের ফ্রিজের অতিরিক্ত বরফ জমতেছে। তো এটি খুব কঠিন ব্যাপার, কারণ হলো এটি সার্ভিস সেন্টারে নিয়ে যেতে হবে এবং আপনার ফ্রিজের যে গ্যাস আছে সেটি সবগুলো বের করে দিয়ে নাইট্রোজেন দিয়ে ফ্লাশ করে আপনার পাইপের ভেতরটা পরিষ্কার করে ভালোভাবে তারপরে আবার পুনরায় গ্যাস ভরতে হবে। ভরার পরে তারপরে আপনার ফ্রিজ আবার ঠিকমতো চলবে, অতিরিক্ত বরফ আর জমবে না। তো আমরা 3 নাম্বার কারণটি জেনে নিলাম, এখন আমরা 4 নাম্বার কারণটি জানবো। এই 4 নাম্বার কারণটি যে বলবো আমি, এটি কোনো ফ্রিজের কোনো সমস্যা না, এটি আমাদের নিজেদের সমস্যা। এটি হলো গরমের দিনে অনেকেই বলে থাকেন যে গরমের দিনে ফ্রিজে অতিরিক্ত বরফ জমে কিন্তু শীতের দিনে ঠিকই থাকে। তো তাদেরকে আমি বলবো যে গরমের দিনে যে বাতাস থাকে, বাতাসটা জলীয় কণার পরিমাণটা বেশি থাকে। আমরা অনেকে গরমের দিনে অতিরিক্ত দরজা খুলে থাকি, ফ্রিজের যে দরজা আছে এটি অতিরিক্ত খুলে থাকি। আর অতিরিক্ত দরজা খোলার কারণে এমনিতেই গরমের দিনে বাইরের বাতাসগুলো গরম থাকে, এই বাইরের গরম বাতাসগুলো ফ্রিজের ভেতরে ঢুকে যায়। আর এই গরম বাতাসগুলো ঢুকে যাওয়ার কারণে ফ্রিজের পেছনে যে কম্প্রেসরটি আছে সেই কম্প্রেসরটিকে অনেক সময় চলতে হয়, আর অনেক সময় চলার কারণে ফ্রিজের ঠান্ডাটাও বেশি হয়। আর যে গরম বাতাসটি ফ্রিজের ভেতরে চলে গেল ওই বাতাসটি ঠান্ডা হয়ে বরফে পরিণত হয়ে আপনার ফ্রিজের দেয়ালে লেগে থাকে। সুতরাং আমি আপনাদেরকে পরামর্শ দিব, যাদের ফ্রিজে গরমের দিনে অতিরিক্ত বরফ জমে বলে থাকেন তারা গরমের দিনে ফ্রিজের দরজাটা যতটা সম্ভব কম খোলার চেষ্টা করবেন। তো গরমের দিনে ফ্রিজের দরজাটা যদি কম খোলা হয় তাহলে অতিরিক্ত গরম বাতাসটা ভেতরে প্রবেশ করবে না এবং এত পরিমাণে বরফ জমবে না। তো 4 নাম্বার কারণটি আমরা জেনে নিলাম, এখন আমরা জেনে নিব 5 নাম্বার কারণ। 5 নাম্বার কারণটি আমি তাদের জন্য বলবো যাদের ফ্রিজে একবার সমস্যা হওয়ার পরে সার্ভিস সেন্টারে মেরামত করার জন্য নিয়ে গেছিলেন। তো মেরামত করার সময় যদি আপনার ফ্রিজে যে গ্যাসটা ছিল সেই গ্যাসটা যদি বের করে নতুন গ্যাস দিয়ে থাকে তাহলে আমি তাদেরকে বলবো যে গ্যাসটা সঠিক পরিমাণে দিতে পারেনি, যে টেকনিশিয়ান আপনার ফ্রিজে নতুন করে গ্যাস ভরে দিছে সে সঠিক পরিমাণে গ্যাসটা দিতে পারেনি, বেশি পরিমাণে গ্যাসটি আপনার ফ্রিজের ভেতরে বা কম্প্রেসারের ভেতরে চার্জ করে দিছে। তো অতিরিক্ত গ্যাস যদি আপনার কম্প্রেসারের ভেতরে ভরা হয় বা ফ্রিজের ভেতরে দেওয়া হয় তাহলেও আপনার ফ্রিজের নর্মাল অংশে এবং ডিপ অংশে প্রচুর পরিমাণে বরফ হবে। তো যেখান থেকে আপনি গ্যাসটা ভরছিলেন সেই টেকনিশিয়ানের মাধ্যমে আপনি কিছু পরিমাণ গ্যাস ছেড়ে দিন কিংবা বের করে দিন, দিয়ে তারপরে আপনার ফ্রিজটা বাসায় নিয়ে চালান, দেখবেন আপনার ফ্রিজের নর্মাল অংশে এবং ডিপ অংশে যে অতিরিক্ত বরফ জমতো গ্যাসটা ছেড়ে দেওয়ার পরে আর অতিরিক্ত বরফ জমবে না। তো এটি গেল 5 নাম্বার কারণ। আরেকটি কারণ আছে, এটি খুবই কমন সেন্সের ব্যাপার। তো অনেকেই ফ্রিজ কিনে থাকেন, ব্যবহার করেন, কিন্তু আসলে ফ্রিজটা কিভাবে ব্যবহার করতে হবে সেটি জানেন না। আপনাদের প্রথমে যে দেখালাম থার্মোস্ট্যাট, যেটি দিয়ে আপনারা ঠান্ডা বাড়িয়ে বা কমিয়ে থাকেন, এই যে থার্মোস্ট্যাটটা এটি বিভিন্ন পয়েন্ট দেওয়া আছে, এটি দেওয়া আছে 0 থেকে 7 পর্যন্ত। তো অনেকেই করেন কি যে এটি 5 কিংবা 6 পজিশনে রেখে থাকেন, হ্যাঁ 5 কিংবা 6 পজিশনে রেখে আপনারা ফ্রিজটা চালিয়ে থাকেন। কিন্তু আসলে একটি ফ্রিজ অতিরিক্ত ঠান্ডা না চাইলে সবসময় 2 থেকে 3 পজিশনে আপনার এটি রাখা উচিত। যদি 5 কিংবা 6 পজিশনে রাখেন তাহলে অতিরিক্ত ঠান্ডা হবে এবং আপনার ফ্রিজে নর্মাল অংশে এবং ডিপ অংশে অতিরিক্ত বরফ জমবে, এটাই স্বাভাবিক। তাই যারা এই কাজটি করে থাকতেন যে 5 কিংবা 6 পজিশনে দিয়ে যখন আপনার ফ্রিজটা চালাতেন তারা এখন থেকে 3 কিংবা 3.5 এরকম পজিশনে আপনার পজিশনটা রেখে আপনার ফ্রিজটা চালাবেন, তাহলে দেখবেন আপনাদের ফ্রিজে ডিপ অংশে এবং নর্মাল অংশে আর অতিরিক্ত বরফ